বিয়ে বাড়িতে কনে পক্ষের সাথে বরপক্ষের তর্কাতর্কি ভালোই চলছিল। হয়তো এসব তর্ক বিতর্কে বিরক্ত হয়ে যে মেয়েটা বেশি মুখ চালিয়েছে তার গালে থাপ্পড় লাগিয়ে দিয়েছে। এতে যে নিজের ভাইয়ের সর্বনাশ ঘটতে পারে বা যার গায়ে হাত তুলেছে সে কোনো স্টেপ নিতে পারে, এতে কোনো মাথা ব্যথা নেই। বরপক্ষের সকলে তাই ভাবতে লাগলো। এদিকে হৈমি পিটপিট করে চোখ খুলে তাকালো সামনের মানুষটার দিকে। দুফোঁটা জল গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। পাশে থাকা সকলে আতঙ্কিত কণ্ঠেই বলে, হৈমি তুই ঠিক আছে কিনা? সাথে সাথে হৈমি নিজের দোকান চেপে আতঙ্কিত হয়ে দিল এক চিৎকার। থাপ্পড় খাওয়ার এত সময় পর রিয়াক্ট হলো, আর এভাবে হলো যে সকলেই দ্বিগুণ আটকে উঠল। হৈমির চিৎকার শুনে লাল টকটকে মুখখানি দেখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুদ্র বিয়ে বাড়ির ভেতরে এগোতে লাগল। এদিকে সকলে ভয়ে হাত পা কাঁপতে শুরু করেছে। বরের বাড়ির কয়েকজন মেয়ে এসে হৈমিকে বোঝাতে লাগলো, সান্ত্বনা দিতে শুরু করল। রেদওয়ান শেখ লজ্জায় মাথা নিচু করে রেখেছে। রাদিফের মুখটা চুপসে গেছে। কানে নয়নার ছোট বোন নয়ন হৈমিকে থামানোর চেষ্টা করছে। হৈমি এবার আতঙ্কিত কণ্ঠে বলল, বিয়ে বাড়িতে বন মানুষ ঢুকে কিভাবে? জঙ্গলের ভূত এসে আমার সুন্দর গাল লাল করে দিয়ে চলে গেল, আর তোরা আমাকে থামতে বলছিস? এই যে বড়মশাই, আমাদের সাথে দুলাভাই শালিদের সাথে লড়তে পারবেন না বলে জঙ্গল থেকে জঙ্গলে ভূত ধরে নিয়ে এসছেন। বরপক্ষের সকলের এবার হাঁটু কাঁপতে শুরু করল। রুদ্রকে এসব কি বলছে? রুদ্র শুনতে পেলে আর রক্ষে থাকবে না, হয়তো এবার তুলে এক আছাড় দিবে। রাদিফের বড় মামি এসে হৈমির গালে আলতো করে ছুঁয়ে বলল, সরি আম্মু, দুঃখ পেও না, আমরা অত্যন্ত লজ্জিত। আসলে আমাদের ছোট ছেলে একটু খ্যাপাটে টাইপের, ওর হয়ে আমরা সকলে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রেদওয়ান শেখ নয়নার বাবার কাছে ভীষণ লজ্জা এবং দুঃখ প্রকাশ করল। নয়নার বাবা হৈমির দিকে অসহায় মুখে তাকালো। হৈমি তার অসহায় মুখটা দেখে নিজেকে স্বাভাবিক করে নিল। সাথে সাথে ভুবন ভুলানো এক হাসিয়ে দিল এবং বলল, ডোন্ট ওয়ারি আঙ্কেল, আমি কিছু মনে করিনি। বন মানুষরা প্রকৃত মানুষের মাঝে চলে আসলে এমন ওলট পালট কাজ তো করেই থাকে। বাপ রে, ভয়ঙ্কর দেখতে। মা গো মা, ঘাড় অব্দি চুল, মুখ ভর্তি দাড়ি, মনে হয় জঙ্গলের রাজা উঠে আসছে মানুষের মাঝে। জঙ্গলের রাজা আমার মতো সুন্দরী মেয়ের মর্ম বুঝবে কি করে? বোঝেনি বলেই তো হনুমানের মতো আচরণ করে চলে গেল। নয়নার বাবা এসে হৈমির মাথায় হাত বুলিয়ে দিল, বলল, সরি মা, আমাদের জন্য তোর কাঁদতে হলো। হৈমি ঠোঁট ফুলিয়ে বলল, আঙ্কেল আমি কিন্তু খেতে দিব। নয়নার বাবা হৈমির কপালে চুমু খেয়ে বলল, না না, তুই কাঁদলে কি করে হবে? তুই কাঁদলে যে তোর মেকআপ নষ্ট হয়ে যাবে, তাহলে তুই কিভাবে সবার থেকে ডিফারেন্ট, সবার থেকে ভালো হতে পারবি? সাথে সাথে হৈমি বড় হাঁ করে এক হাত গালে দিয়ে রাদিফের দিকে চেয়ে চেঁচিয়ে বলল, আল্লাহ রে আল্লাহ, কি ঘটে গেল? দুলা ভাই আপনি এখানে দাঁড়ান, আমি একটু আমার সাজ ঠিক করে আসি। বন মানুষের হাত পড়ছে গালে, আল্লাহ জানে মেকআপ ঠিক আছে কিনা। ভাবছিলাম নয়না আপুর দেবরের সাথে লাইন মারবো, তা না, কোথা থেকে এসব আজারা ফালতু লোক ধরে আনছেন কে জানে। ওয়েদারস্ত, আপনার কয়টা ভাই আসছে বিয়েতে? বলে এদিক সেদিক তাকাতে লাগলো। রাদিফ হকচকিয়ে গেল। একদমই এতগুলো কথা একটা মানুষ কিভাবে বলতে পারে? তবুও সম্পূর্ণ অচেনা অজানা এতগুলো লোকের ভিড়ে কে বলবে কিছুক্ষণ আগে এই মেয়েটা কারো হাতে থাপ্পড় খেয়েছে। বরের বাড়ির সকলে সহ বর বেশ অবাক হয়ে চেয়ে রইল। এতক্ষণ এখানে ভীষণ সিরিয়াস কিছু ঘটার কথা ছিল, অথচ মেয়েটা কিভাবে সব ম্যানেজ করে নিল? কেমন রসিকতা শুরু করে দিয়েছে। কনের বাড়ির সকলে মিটিমিটি হাসছে। তারা তো জানে তাদের হৈমি ডিফারেন্ট গার্ড। তার লিস্টে রাগ, অভিমান, দুঃখ, কষ্ট, সিরিয়াস কোনো বিষয় নেই। সে শুধু প্রাণ খুলে হাসতে জানে, ননস্টপ কথা বলতে জানে। অচেনা মানুষকে 2 মিনিটে চেনা করে নেয়া, আপন করে নেয়া তার পা হাতের খেল। সকলে হৈমির দিকে অবাক চোখে চেয়ে আছে। হৈমি হি হি করে হেসে বলল, কি বলছেন? আমাকে চিনতে পারছেন না? আমি হলাম হেমন্তী, ডাকনাম হেমি। কিছুক্ষণ পর আমার সাথে যার বিয়ে হবে, মানে নয়না আপনি, তার বোনের থেকেও বেশি কিছু। এই যে নয়ন, নয়ন হলো আমার বেস্ট ফ্রেন্ড প্লাস বেস্ট বনু। এবার চিনেছেন তো? আপনারা সবাই বসতে থাকুন, আমি আসছি। বলেই হৈমি খুশি মনে পেছন ঘুরল। আবারও বরের বাড়ির লোকের দিকে ঘুরে উৎসুক নয়নে চেয়ে বলল,
এই যে আসল কথাই তো জিজ্ঞেস করা হয়নি, আমাকে কেমন লাগছে? সাজটা ঠিক আছে তো? সুন্দর লাগছে না আমায়? একদম পচা বলবেন না, তাহলে এক্ষুনি আমি কান্নার সাগর বানিয়ে ফেলবো। তখন কিন্তু জাহাজ ছাড়া বউ নিয়ে যেতে পারবেন না। কথাগুলো বলেই হি হি করে হাসতে লাগলো হৈমি। কনের বাড়ির লোকেরাও হাসতে লাগলো। বরের বাড়ির লোকের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। রেদওয়ান শেখের হৈমিকে ভীষণ পছন্দ হলো। বর্তমান সময়ে মেয়েরা এত প্রাণ খুলে মিশতে পারে জানা ছিল না তার। এখন তো মেয়েরা সব জায়গায় নিজেকে অতি আধুনিকভাবে প্রেজেন্ট করতে গিয়ে নানা রকম ভনিতা করে নিজেদের প্রতিবন্ধী করে ফেলে। চোখের পলক ফেলা থেকে শুরু করে সবটাতেই থাকে ঢং আর ন্যাকামতে ভরা। তিনি গলা খাকারে দিয়ে বললেন, বাহ, বেশ সুন্দর লাগছে তো মামনি, তোমাকে একদম প্রিন্সেসের মতো লাগছে। সাথে সাথে হৈমি লাফিয়ে উঠল। রেদওয়ান শেখের গালে টুপ করে চুমু খেয়ে দু গাল টেনে দিয়ে বলল, ওয়াও আঙ্কেল, আপনি কত কিউট। আচ্ছা, আমি একটু আসছি, নিজেকে আর একটু সুন্দর করে সাজিয়ে আনছি, তারপর আপনার বাড়ির ছেলেদের সাথে লাইন মারবো, চিন্তা নেই। দেখেন মুখটা কেমন অস্বাভাবিক হয়ে গেছে, এই মুখ দেখে আবার আমাকে কম সুন্দরী বলতে পারে। গেটের সকল নিয়ম নয়ন সম্পন্ন করল। হৈমি যত ডিমান্ড করেছিল তার থেকেও 10,000 টাকা বেশি দেয়া হলো। বরপক্ষের টেনশন কিছুটা কমে গেছে। রেদওয়ান শেখ এদিক ওদিক তাকিয়ে দেখল তার গুণধর ছোট পুত্র পায়ের উপর পা তুলে চেয়ারে বসে আছে। মুখে তার গাম্ভীর্য ভাব মনে হয় গোটা রাজ্যের চিন্তা সে একাই করে বেড়াচ্ছে। বিয়ে বাড়িতে এসেছে, কই আনন্দ ফুর্তি করবে তা না, নিজে তো একটা বোরিং রোবট পারসন। বাকি সবারও আনন্দ প্রায় মাটি করে সারছিল। ভাগ্যিস মেয়েটা বাচ্চা ছিল, তাই বিষয়টা সেভাবে গায়ে মাখায়নি। ইচ্ছে করলো গিয়ে বেশ ধমকাতে, কিন্তু ধমকানোর পর যা রিয়াকশন হবে তা ভেবে আর এগোলেন না। তার শালিকার মেয়ে সূচনাকে বলল, মামনি, তুমি ওই পাগলের কাছে যাও। তুমি আর তোমার খালামণি ছাড়া কেউ তো সাহস করে ওর ধারের কাছে যেতে পারে না। সূচনা খানিকটা লজ্জা পেল, মাথা নিচু করে বলল, আচ্ছা খালুজান, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি আর জিজ্ঞেসও করব এমন ঘটনা কেন ঘটালো। এটা তো আমাদের আত্মীয় বাড়ি। রেদওয়ান শেখ এক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তাকে ওর ভাবনায় আসে সব জায়গায় গাবজিড়ি করে বেড়ায়। এই ছেলের জন্যই না জানি কবে আমি স্টপ করে মরে যাই। পড়াশোনা শেষ, কত করে বোঝালাম বিজনেসে বস, না সে বিজনেসে বসবে না। বাবা ভাইয়ের ঘাড়ে বসে বসে খাবে আর সব জায়গায় পাওয়ার খাটাবে। রাস্তা দিয়ে কোনো মেয়ের নেগেটিভ কাজ দেখলেও ছাড় দেবে না, মারধর শুরু করবে। ছেলেদের কথা তো বাদই দিলাম, সেদিন এক লোক ফোন করে জানালো তার ছেলে নাকি আমার ছেলের জন্য প্রেমটাও করতে পারে না। তার ছেলে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করছিল। আমার বোনদর পুত্র আর তার বন্ধুরা আটকিয়ে মেয়েটাকে ধমকেছে আর ছেলেটাকে কয়েকটা চড় থাপ্পড় দিয়েছে। রাস্তা দিয়ে ছেলে মেয়ে বিয়ের আগে এমন ঘোরাঘুরি নাকি সে অ্যালাউ করবে না। ছেলেটা যেই বলেছে এটা পাবলিক প্লেস, সবার আসার অধিকার আছে, তখনই নাকি সমানে মায়ের লাগাইছে। ভাবা যায় এগুলা? সূচনা মুচকে হেসে বলল, খালুজান, ওর মতো করে যদি আর একজনও ভাবে তাহলে হয়তো ওর কাজ কারো বিরক্ত লাগবে না, বরং সকলে মিলে ওকে নিয়ে গর্ববোধ করবে। না রে মা, দুনিয়াটা ও যেভাবে দেখতে চায় সেভাবে চলে না রে। এখানে সবাই স্বাধীন চেতা মানুষ। দেখ না আজকে ওর কাণ্ড দেখে ওকে সকলেই কত কি ভাবছে। কিন্তু আমি তো বাবা, আমি ঠিক বুঝেছি এর পিছনে যৌক্তিক কারণ অবশ্যই আছে, কিন্তু কি সেটা আমি বা আমরা খেয়াল করিনি, বুঝতে পারিনি। কিন্তু ও ওর কাজে সঠিক। জি খালুজান, আমি কিছুটা আশ করেছি, বাকিটা শিওর হওয়ার দরকার। মেয়েটা তো বাচ্চা মেয়ে, তাকে এভাবেই মারা ঠিক হয়নি, এটা বোঝাবো কি আমি। রুদ্রর পাশে এসে বসল সূচনা, নরম গলায় বলল, এভাবে একা বসে আছো কেন? রাফিদ ভাইয়ের কাছেও তো বসতে পারতে। রুদ্র চুপ রইল না, সূচনার দিকে তাকালো আর না কথা বলল। এতে সূচনার যায় আসে না, কারণ রুদ্র এমনই ছোটবেলা থেকে দেখে আসছে সে রুদ্রকে। মায়ের মৃত্যুর পর বাবা দ্বিতীয় বিয়ে করে নেয়, তাই রুদ্রর মা তার খালামণি তাকে নিয়ে আসে নিজের কাছে। তার কন্যা সন্তান ছিল না, আর নিজের বোনের মেয়ে সৎ মায়ের কটু কথা শুনে বড় হোক তা সে চায়নি, তাই নিজের কাছে রেখে নিজ সন্তানের মতোই বড় করেছেন সূচনাকে। সূচনা এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে। বয়সে 5 বছরের ছোট সে রুদ্রর আর রাদিফের 7 বছরের। তুমি মেয়েটাকে কেন মারলে বলবে প্লিজ?
রুদ্র কোনো উত্তর না দিয়ে ফোন বের করে ফোন টিপতে লাগলো। সূচনা এক ঢোক গিলে নিয়ে আবারও জিজ্ঞেস করল, কেন মারলে? বাচ্চা একটা মেয়ে, বিয়ে বাড়িতে এসব তর্ক হয়, এটা তো মজা, তুমি মেরে ঠিক করনি। রুদ্র কঠিন চোখে তাকালো। সূচনা মাথা নিচু করে বলল, সরি। রুদ্র এবার গম্ভীর গলায় বলল, এখানে কি করছিস? যা ওদের সঙ্গে গিয়ে বস। সবাই আমার ধারে কাছে আসার চেষ্টা করে না, আর তুই এত কাছে এসে বসে আছিস, ভয় লাগে না তোর? না, কারণ আমি জানি তুমি নিজের মার এই মা মরা মেয়েকে কখনো কষ্ট দিবে না, তাই তো আমার কোনো ভয় নেই তোমার কাছে। চুপচাপ ওদের সাথে গিয়ে বস, আমার এত কথা শুনতে ভালো লাগে না। বারে, আমি তো কথাই বললাম না, জানো হোমি একমতে কত কথা বলে। রুদ্র ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, হৈমিকে? এই জঙ্গলের রাজা, গোমরামুখ হনুমান, বনমানুষ কোথাকার, একদম আমার নাম নেবেন না। কি ভাবেন কি নিজেকে? কি এমন আছে হ্যাঁ, গায়ের জোর আছে বলে কি হেমির গায়ে হাত তুলে পার পেয়ে যাবেন? আপনার যেমন গায়ে জোর আছে, আমারও তেমন মুখে জোর আছে। আপনি জানেন আপনার জন্য আমার কত ক্ষতি হয়েছে? বলেই চেয়ার টেনে রুদ্র সূচনার কাছাকাছি বসল। হৈমির কথা শুনে সূচনা ভয়ে দাঁড়িয়ে পড়েছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। এক ঢোক গিলে কাপা গলায় বলল, হৈমি চলো আমরা ওই দিকটায় যাই। সূচনার কথা শুনে হৈমি একদম রুদ্রর মুখোমুখি মুখ করে বসল। ডাগর ডাগর চোখের বড় বড় পাপড়িগুলো পিটপিট করতে করতে রুদ্রর দিকে চেয়ে বলল, ওয়েট আপু ওয়েট, এটা কি কোনো যন্ত্র মানব? এমন রোবটের মতো বসে আছে কেন? এমন শক্ত করে চেয়ে বা আছে কেন? ওই ব্যাটা কি সমস্যা? দোষ কে করছে, আপনি না আমি? একদম চোখ নিচে রাখেন। হ্যাঁ, দোষ করছেন, সো এখন সরি বলেন, নয়তো আজকে কপালে খাবার জুটবে না। আমার মতো অবলা শিশু, অবলা মেয়ে, অবলা নারী, কিউট বাচ্চা গোলাপি রানীর গায়ে হাত তুলতে আপনার বিবেকে নাড়া দিল না? হ্যাঁ, জানেন স্কুল কলেজে সবাই আমাকে গোলাপি দিদি বলে ডাকে। নামটা আমিই বলে দিয়েছি ওদের। গোলাপি আমার ফেভারিট কালার, তাই তো আমি গোলাপি রানী, গোলাপি দিদি। যাক, আসল কথা আসি, দেখেন গালটা কি লালই না করে দিয়েছেন। লাল করার ইচ্ছে হয়েছে বললেই তো আমি মেকআপ করে লাল করে নিতাম। এইভাবে কেউ মারে? দেখেন 5টা আঙুল স্পষ্ট। বাই দ্য পুকুর ঘাট, আপনার হাতটা দেখি কি বসাইছেন, লোহা নাকি অন্য কিছু? বলেই হাত ধরতে নিতেই রুদ্র ঠাসিয়ে আরেকটা থাপ্পড় লাগিয়ে দিতেই চেয়ার থেকে নিচে পড়ে গেল হৈমি। সূচনা এবার কেঁদেই দিল ভয়। বাচ্চা মেয়েটা এবার বুঝি আর নাই ভেবেই হৈমিকে 2 হাতে উঠাতে নিল। হৈমি এবার ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করলো আর বলতে লাগলো, রাক্ষসের বাপ, শয়তানের বেটা, জঙ্গলের ভূত, তোর কপালে ডাইনি বউ জুটবে দেখিনিস? পেতনির মতো দেখতে হবে তোর বউ, যে সকাল বিকাল তোর রক্ত চুষে খাবে। আমার চেহারা যদি আবার খারাপ হয় রে, তোর হৃৎপিণ্ড জ্বালাই ফেলবো। আজ মনে রাখিস, আমি হেমি। এইবার আমার গায়ে হাত তোলার শাস্তি তোকে দিয়ে ছাড়বো। ভালোর কাল নেই, বোঝা হইছে আমার। ওরে আমার কোমরটা বুঝি আর নাই রে, আমার কপালে বুঝি রোম্যান্টিক জামাই আর জুটলো না রে নয়ন। তোর দুলা ভাই এই কোমর ভাঙা মাইয়ারে বুঝি আর পছন্দ করলো না রে। রুদ্র কথাগুলো শোনার আগেই সেখান থেকে রাগে হনহন করে চলে গেছে। সূচনা ভয় অবাক দুটোই হলো। এমন অবস্থাতেও এই মেয়ের মুখ ঠিকই চলছে, একজনের হাত চলছে তো আরেকজনের মুখ চলছে। সূচনা হৈমিকে চেয়ারে বসিয়ে তার চোখের পানি মুছে দিতে লাগলো। 2 গালে 10 আঙুলের দাগ স্পষ্ট। বড্ড খারাপ লাগছে সূচনার বেশ সন্দেহ হলো 2 বার এইভাবে গায়ে হাত তোলা তো এমনি এমনি না। এত রাগী বা কিসের জন্য যে এইটুকু একটা মেয়েকে এইভাবে মারছে? নিশ্চয়ই এখানে অন্য কোনো ব্যাপার আছে, কিন্তু কি? হৈমি বেশি কথা বলে তাই, নাকি অন্য কিছু? আপাতত সব চিন্তাকে দূরে ঠেলে হৈমিকে শান্ত করার চেষ্টা করতে লাগলো সূচনা। হৈমি যে হারে ননস্টপ বকবক করে যাচ্ছে, এখনই আবার সকলে জেনে যাবে দ্বিতীয়বার রুদ্রর থাপ্পড় দেওয়ার কথা। আর এভাবে নিশ্চয়ই কেউ রুদ্রকে ছেড়ে কথা বলবে না। যতই মেয়ে বাড়ির লোক সাদা সিধে হোক না কেন, ছেলের বাড়ির কেউ এমন বিহেভিয়ার করলে তবুও 2 বার কেউ ছাড় দিয়ে কথা বলবে না। এদিকে হৈমিও এবার ভীষণ রেগে যাচ্ছে, কি সব বকে যাচ্ছে। রুদ্রকে কেউ বাজে কথা বললে একদম সহ্য করতে পারে না সূচনা, তবু বারবার রুদ্রকে নিয়ে কটু কথা শুনতে হয়। হৈমি ছোট একটা মেয়ে, সবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। ওর সাথে যা হয়েছে এতে রেগে যাওয়ারই কথা, তাই ওর কথাগুলো ধরছে না। কিন্তু এরপর যদি বাকিরা কথা শোনায় রুদ্রকে, তাহলে সূচনা সহ্য করতে পারবে না। রুদ্র রেগে গিয়ে বাড়ি ছাড়া হলে দিনের পর দিন
রুদ্রকে এক নজর না দেখেও থাকতে পারবে না সূচনা। তাই হৈমিকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেল সেখান থেকে। হৈমি তো বকেই যাচ্ছে সমান তালে রুদ্রকে। সূচনা আর হৈমি চলে যাওয়ার পরই রুদ্র আবারও বড় বড় পা ফেলে সেই জায়গাটায় এলো। এক হাঁটু গেড়ে বসে নিচে পড়ে থাকা হোয়াইট স্টোনের টিকলিটা তুলে নিয়ে হাতের মুঠোয় বন্দি করে ফেলল। গম্ভীর এক শ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। চোখে মুখে সেই গম্ভীর ভাবটা স্পষ্ট রয়েছে। খানিকটা রেগে যে আছে তাও বোঝা যাচ্ছে। হাতের মুঠো খুলে টিকলিটা চেয়ে দেখল, আবারও থাপ্পড় খেয়ে নিচে পড়ে যাওয়ার সময় হৈমির টিকলি খুলে পড়ে গেছে বোধহয় ভেবে আরেক দফা গম্ভীর শ্বাস ছাড়ল। রাদিফ এবং রুদ্রর মা সুরভি বেগম সমস্ত ঘটনা শুনে রুদ্রকে ফোন দেয়। যে করেই হোক ছেলেকে বোঝাতে হবে, মানাতে হবে। মানুষ সামাজিক জীব, আর সমাজে টিকে থাকতে গেলে কিছু নিয়মের ভেতর থাকতেই হবে। কিন্তু তার ছোট ছেলেটা যেন কেমন হয়ে গেছে, একদম সকলের থেকে আলাদা। পুরো দুনিয়ার মানুষ যাবে ডান দিকে আর সে যাবে বাঁ দিকে। সূচনা ফোন করে জানালো রুদ্র বউয়ের বোনের বান্ধবীর গায়ে হাত তুলেছে। পুতুলের মতো মেয়েটাকে নাকি দেখলে শুধু আদর করতে মন চাইবে। তোতা পাখির মতো নাকি কথা বলে মেয়েটা। এমন মেয়ের গায়ে কেউ হাত তোলে? মনে মনে বিড়বিড় করতে করতেই ফোন কানে ধরে রইল। দুবারের সময় ফোন রিসিভ হলো। সুরভি বেগম এক ঢোক গিলে নিয়ে পরম স্নেহে খুবই ভালোবাসা এবং আদর মেখে বললেন, বাবা তুমি কোথায় ভাইয়ের আশেপাশে আছো তো? রুদ্র গম্ভীর গলায় বলল, যেটা বলতে ফোন দিয়েছো সেটা বলো। আমি কোথায় আছি তা তুমি ভালো করে জানো। সুরভি বেগম ছেলের স্বভাব ভালো করেই জানে। তার ছেলের উপস্থিত জ্ঞানও বেশ প্রখর। কোনো প্রকার ভনিতা করা পছন্দ করে না। সোজাসাপটা কথা তার বেশ পছন্দনীয়। তাই হালকা হাসল সুরভি বেগম, অতঃপর খুবই ভালোবেসে বলল, বাবা তুমি যেন আর কোনো প্রকার ঝামেলা না করো। দেখো বাবা, তোমার বড় ভাইয়ের বিয়ে আজকের দিনে এমন রাগ করতে নেই। বিয়ে বাড়িতে এমন দুষ্টুমি হয়েই থাকে। তাই বলে তুমি রেগে গিয়ে ওটুকুন বাচ্চা মেয়েটাকে মেরে দেবে? আমি তোমাকে মেয়েটাকে সরি বলতে বলবো না। আমি শুধু বলবো বউ উঠে নিয়ে আসা অবধি যতক্ষণ ও বাড়িতে থাকবে শান্ত হয়েই থাকবে। যে যাই করুক যাই বলুক তুমি চুপচাপ থাকবে, আর কোনো পাগলামো করবে না। এটা তোমার মায়ের আদেশ ভাবলে আদেশ, অনুরোধ ভাবলে অনুরোধ। ভুলে যেও না তোমার বড় ভাইয়ের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আজকে। তোমার জন্য সেই দিনটা কোনোভাবে মাটি হয়ে যাক বা তোমার পরিবারকে কারো কাছে অসম্মানিত হতে হোক, এটা নিশ্চয়ই তুমি চাইবে না। মায়ের কথা শুনে রুদ্র টু শব্দটিও করল না, শুধু গম্ভীর শ্বাস ছাড়ল। সুরভি বেগম মুচকি হেসে বলতেন, ধন্যবাদ বাবা। আর শোনো, তোমার বাবাকে ভুল বুঝো না। উনি আমায় কিছু জানায়নি, সূচনাই আমাকে ফোনে সব জানিয়েছে। কারণ সূচনাকে আমি বলে দিয়েছিলাম ওদিকের সব খবরাখবর আমাকে জানাতে। তুমি ওর উপরও রেগে যেও না বাবা। ও আমার আদেশ পালন করেছে শুধু। এখন গিয়ে ভাইয়ের পাশে বসো, কেমন? রুদ্র ফোন কেটে দিল। সুরভি বেগম স্বস্তির এক নিঃশ্বাস ছেড়ে রেদওয়ান শেখকে ফোন করে জানিয়ে দিলেন রুদ্রকে সে বুঝিয়েছে আর কোনো সমস্যা হবে না, তাই কোনো প্রকার টেনশন না করতে। হৈমি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ওয়াশরুমে গিয়েছিল বিদায়ের সূচনা। এদিকে তার খালামণিকে ফোনে সবটা জানিয়ে দিতে পেরেছে। হৈমি বের হতেই শুরু হয়ে গেল ননস্টপ বকবকানি। সূচনার এবার প্রচণ্ড হাসি পাচ্ছে, কিন্তু হাসা যাবে না। মেয়েটা যাতে সেকেন্ড টাইম মারের কথা কাউকে না বলে সেজন্য বোঝাতে হবে। বেশ কিছুক্ষণ কথা বলে বুঝলো না, কাউকে কিচ্ছু বলবে না। মেয়েটা বেশ সহজ সরল, মন খুলে শুধু কথা বলতেই জানে মেয়েটা। এই মেয়ের পাশে রুদ্র 5 মিনিট বসে থাকলে না জানি কি ঘটে যেত ভেবেই মুচকি হাসল। ইস, আবার আমাকে নতুন করে মেকআপ লাগাতে হবে। কোথায় ভাবলাম বরের ভাইদের সাথে লাইন মারবো, তা না এবার গোলাপি দিদি। বসো গোলাপি দিদি মেকআপ নিয়ে। আচ্ছা আপু, রাদিফ ভাই আর কয়টা ভাই আসছে বিয়েতে? কথাগুলো বলতে বলতে ড্রেসিং টেবিলের সামনে বসলো হৈমি। গালে প্রাইমার লাগাতে লাগাতে আয়নাতেই সূচনার দিকে তাকালো। কিউট একটা স্মাইল দিয়ে বলল, তোমাকে কিন্তু হ্যাপি দেখতে আপি। তুমি রাদিফ ভাইয়ের কি হও, আর ওই বন মানুষটা তোমার কি হয়? আচ্ছা আপি, ওনার মাথায় কি কোনো ব্যামো আছে? কথায় কথায় গায়ে হাত তোলে কেন? নাকি সুন্দরী মেয়ে দেখলে ওনার মাথায় অ্যালার্জি ভেসে ওঠে আর তার পিড়াপিড়িতেই ঠাস ঠাস লাগায়? এটা কিন্তু ঘোর অন্যায়। নিজের সমস্যা নিজে সমাধান না করে অন্যদের মারে কেন? এই যা, তুমিও তো বেশ সুন্দরী, কই তোমায় তো মারলো না? আমি ছোট বলে এভাবে অত্যাচার করলো? সূচনা স্বভাবতই চুপচাপ থাকতে পছন্দ করে। প্রয়োজন ব্যতীত তেমন কোনো কথা বলে না। তারপর
তার উপর হৈমি যখন কথা বলে একসাথে অনেক কথা বলে আর একসাথে প্রচুর প্রশ্ন ছুড়ে দেয়। কোনটা রেখে কোনটা বলবে, কোন কথার উত্তর দেবে ভাবতে ভাবতে বেশ সময় পেরিয়ে যায়। এবার কিন্তু আমি সিরিয়াস রেগে আছি, আর আমার রাগের ধরন কিন্তু অন্যরকম। সাবধানে থাকতে বলো ওনাকে, কখন কি ঘটে যায় বলা যায় না। ওয়েদা বাসর ঘর, উনি তোমার কে হয় বললে না তো? সাজের সময়ও মেয়েটা কথা বলছে, শুধু মেয়েটা না, মেয়েটার চোখও যেন পিটপিট করে কথা বলছে। কিছু মানুষ আছে যাদের মুখে জোশ থাকে, তারা কথার ছলে মানুষকে পটিয়ে ফেলতে পারে। হৈমি মেয়েটাও পটিয়ে ফেলেছে সূচনাকে। সূচনার খুব পছন্দ হয়েছে হৈমিকে। এমন একটা ছোট্ট কিউট বোন থাকলে মন্দ হতো না। পুরো বাড়িটা হই হুল্লোড়ে ভরে থাকতো। হৈমির কথাগুলো শুনে সূচনা মৃদু হেসে বলল, রাফিদ ভাইয়ের আম্মু আমার খালা মনে হয়। ও, তার মানে বন মানুষটা তোমার ভাই? তোমার মতো এত সুন্দরী মেয়ের ভাই কিনা অমন রাক্ষস। তবে যাই বলো, রাদীপ ভাইয়া কিন্তু বেশ কিউট, সো হ্যান্ডসাম। হবে নাই বা কেন, কার দুলাভাই দেখতে হবে না? সূচনা চুপ রইল। রুদ্রকে সে কখনোই ভাইয়ের নজরে দেখেনি, তাই হৈমির কথাটা ভালো লাগলো না। তবু মুখে হাসি টেনে বলল, আমাকে সস ডবত হয় খুঁজছে, আমি যাই, তুমি তাড়াতাড়ি চলে এসো কেমন? গালে হালকাভাবে মেকআপ লাগালো হৈমি। ব্যথায় টনটন করছে গালটা। ইচ্ছে রকম রুদ্রকে বকছে আর সাজছে। আগের মতো সাজ না হলেও এইভাবে মন্দ লাগছে না। সাজ শেষে খেয়াল হলো টিকলির কথাটা। গালে হাত দিয়ে চেঁচিয়ে বলল, এই যা, আমার টিকলি, হায় খোদা, আমার কত সুন্দর কিউট টিকলিটা কোথায় পড়ে গেল? আর কত অঘটন ঘটবে আজ আমার সাথে। বলে ওড়নাটা এক সাইড দিয়ে, চুলগুলো এক সাইড দিয়ে বেরিয়ে আসতে নয়ন সামনে পড়ল। সে হৈমিকে রাখতে আসছিল, বেশ রাগ নিয়ে বলল, কি রে, বেরিয়ে এলি কেন? আরো 2 ঘন্টা সাজগোজ কর, আপুর বিদায় হওয়ার পর বেরিয়ে আসতি। হৈমি চোখ দুটো রসগোল্লার মতো করে অবাক স্বরে বলল, তুই জানিস আমার টিকলি পাচ্ছি না, আর তুই জানিস বন মানুষটা আবার কি করেছে? তুই জানিস সূচনা আপুর মতো সুন্দরী মেয়েটা নাকি বন মানুষটার বোন, রাদীপ ভাইয়ার বোন। ঠিক আছে, তাই বলে হনুমানটার বোন হওয়ার কি খুব দরকার ছিল? নয়ন এবার হৈমির হাত ধরে টানতে টানতে নিয়ে গেল আর বলল, আমি কিচ্ছু জানি না, জানতেও চাই না। বড় ভাইয়ের বোন হলে ছোট ভাইয়েরও হবে, এটাই তো স্বাভাবিক। তোর এই প্যাক প্যাক বাদ, যা বোন, চল খাবো সকলে একসাথে। আমাদের বাড়িতে সকলের খাওয়া শেষ হলেই আপুর বিয়ে পড়ানো হবে। আপু বলে দিয়েছে কবুল বলার সময় আমরা যেন অবশ্যই আপুর পাশে থাকি। আপাতত তোর ক্যাসেট তুই অফ রাখ বোন। হৈমি নয়ন চলে যেতেই রুমের জানালার ওপাশ থেকে ছোট্ট একটা চিরকুট ঢিল দিল কেউ। চিরকুটটা সোজা হৈমি যেখানে তার পার্সে রেখেছে বিছানার কোণায় সেখানে এসে পড়ল। হৈমি নয়ন একসাথেই বসে খাচ্ছে, আর সেই মুহূর্তটাই ক্যামেরায় বন্দি করছে মাহের। নয়নের বড় ভাই মাহের খান এবার মাস্টার্সে পড়ছে, পাশাপাশি কোম্পানিতে জব করে। বিয়েতে তার এক্সট্রা কোনো কাজ নেই, শুধু বিয়ের প্রত্যেকটা খুঁটিনাটির মুহূর্ত, সব মুহূর্তই ক্যামেরা বন্দি করে রাখা তার কাজ। বাকি কাজ চাচাতো বড় বড় ভাই আছে, তারা সামলাচ্ছে। এতগুলো ছবি ওঠালো মাহের, অথচ হৈমির একটা ছবিও স্পষ্ট বা ভালো হয়নি। হবে কি করে? সে যে চুপচাপ কখনো কোথাও স্থিরভাবে দাঁড়ায়নি, বসেও নেই। খাওয়ার সময়ও মেয়েটার গোটা রাজ্যের আলোচনা করতে হয় ভেবেই মুচকি হাসলো মাহের। আরও কয়েকটা ছবি তুলে চলে গেল নয়নার কাছে। যাওয়ার আগে পেছন ঘুরে হৈমিকে আরেক ঝলক দেখে নিল। এই মেয়ের মুখটা দেখার জন্য কতই না অপেক্ষা করতে হয়। এবার নয়নার বিয়েটা হয়ে গেলে নয়নের আগেই নিজেরটা সেরে ফেলতে হবে। কতগুলো ভেবেই মুচকি হেসে চলে গেল মাহের। পেট পুরে খাওয়ার পর নিজেকে 7 মাসের পোয়াতি মনে হয় হৈমির। তার 48 কেজি ওজন তখন 55 কেজি হয়ে যায় বোধ হয়। না পারে হাঁটতে আর না পারে কথা বলতে, পেট ফুলে বেলুন হয়ে থাকে। তাই চুপচাপ 10 মিনিট বসে থাকে। সারাদিনে 2 বার 10 মিনিট করে তাকে সবাই এমন চুপচাপ দেখতে পায়। বিয়ে পড়ানোর আগে হৈমি নয়নের রুমে এসে বিছানায় বসে খানিকটা ঝিমাচ্ছে। নয়ন এসে তাকে এইভাবে ঝিমুতে দেখে দাঁতে কিরমির করে বলে গেল, 2 মিনিটের মধ্যে ও ঘরে চল, বিয়ে পড়ানো হবে। আর শোন, আপুর সাথে আমি বা ভাইয়া যেতে পারবো না, আপন ভাই বোনরা দোলাধারা যেতে পারে না, তাই তুই যাবি আপুর সাথে, সব বোঝাতেও হবে। এবার চল। নয়ন বেরিয়ে গেল। হৈমি চট করে দাঁড়ালো। আহা, নয়না আপুর সাথে সেও যাবে। তার মানে কোনে বিদায়ের সময় তার তেমন কাঁদতে হবে না। এছাড়া বন মানুষটাকেও শায়েস্তা করা যাবে। ইয়াহু বলেই এক লাফ দিল সে। নয়না আপু যখন কবুল বলবে সেই
বিশ্ববিখ্যাত মহামূল্যবান একটি ওয়ার্ড 3 বার বলা কালীন রেকর্ড করে রাখতে হবে। ভেবেই নিজের পার্স থেকে ফোনটা বের করে নিল। ফোন বের করেই বলল, আর সোনা মানিক, আমার বিশ্বাস করো, বিয়ে বাড়ি আছি বলে নয়তো তুমি ছাড়া আমার সত্যি কেউ নেই গো। তুমিই আমার জান, তুমিই আমার প্রাণ। সকালে ঘুম থেকে উঠে তোমায় দেখি, রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমায় দেখি। আমার সবটা জুড়ে শুধু তুমি আর তুমি। এই তো আর কিছুক্ষণ, তারপর তোমার হেমি শুধু তোমার। বলেই ফোনে পরপর কয়েকটা কেস করে ফেলল। পার্স নিতে যেতেই ছোট্ট একটা সাদা কাগজ চোখে পড়ল। ভ্রু কুচকে মুখে দুষ্ট হাসি টেনে বলল, লাভলি নাকি? বারে বা, হেমি কেল্লা ফতে, নিশ্চয়ই বিয়ে বাড়ির কেউ তোকে দেখে ক্রাশ খেয়েছে আর লাভ লেটারও পাঠিয়ে দিছে। বাহ, এই যুগে লাভ লেটার ইন্টারেস্টিং। বলেই চিরকুটটা হাতে নিয়ে বেশ উৎসুক হয়ে কাগজের ভাঁজ খুলল। মেয়েরা ওনা কেন ইউজ করে? গলা জুড়ে রাখার জন্য, আর নাকি কাঁধে জুড়ে রাখার জন্য? লজ্জা করে না ছেলেদের সামনে এভাবে আসতে? সঙের মতো সেজে আসতে কোনো মানে নেই। তাই বলে অসভ্য বর্বরের মতো বুকের ওনা গলায় পেঁচিয়ে রাখাটা করলে হলে অসভ্যতামি। নিজেকে কি মনে করো তুমি? ক্যাটনা ক্যাপ নাকি অশ্বরের রায়? বাঙালি মুসলিম নারী তুমি, সো সেভাবেই থাকার চেষ্টা করো। চিঠিটা পড়া মাত্রই ধপ করে বিছানায় বসে পড়ল হৈমি। হাওয়া ফুস বলতে ড্রেসিং টেবিলের সামনে তাকালো। ইস, কি লজ্জা, কি লজ্জা! বলতে বলতে দৌড়ে ড্রেসিং টেবিলের সামনে এলো। এইভাবে কেউ তাকে কখনো বলেনি। ছি 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 করতে করতে ওড়নাটা সুন্দর করে গায়ে জড়িয়ে পিন আপ করে নিল। কোথায় ভাবলাম লাভ লেটার আসছে, তা না, আমার হাওয়া ফুস করে দিল ওই বজ্জাত বন মানুষটা। মা গো মা, কি নজর! খাইসটা বেটা কোন দিক নজর দিছে? বেটা তোর চোখ আমি গেলে দিব। হ্যাঁ, চিঠি পাঠাইছে। আরে বেটা, সুন্দর করে মিষ্টি করে বুঝিয়ে বলতি কথাটা, তা না আমাকে অপমান করলি। বিন্না বেটা, তোর কপালে বউ নাই। হ্যাঁ, তোর চিঠির উত্তর আমি তোরে দিব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি সং মতো সাজি, তাই না বেটা? তুই তো হনুমানকেও ফেল করে দিছিস। ওয়েদা পচা নর্দমা, উনি কি আমাকে থাপ্পড়টা এই জন্য লাগাইছে? বারে আজব কাহিনী তো। উনি কি আমার গার্ডিয়ান নাকি যে ভুল করলে মার লাগাবে? এই হেমির গায়ে হাত তোলার সাহস আজ অব্দি কেউ করেনি। আর তুই বিনা পারমিশনে আমার কিউট গালটাকে লাল করেছিস। ভুল দেখেছিস। সুন্দর করে মনুষ্য প্রজাপতির মতো বোঝাতি। বলা নেই, কওয়া নেই, চেনা নেই, জানে নেই, গায়ে হাত। হায় আল্লাহ, চরের ছোঁয়ায় আমাকে ছুঁয়ে দিল না তো? ইস, হায় আল্লাহ, চরের ছুঁতে আমাকে ছুঁয়ে দিল না তো? ইস, কেমন লোহার মতো হাঁচি, রাক্ষস একটা। সুন্দরী মেপে ছোঁয়ার ধান্দা, লুচু কোথাকার। একদমে কথাগুলো বলে নিজেকে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। নিজেই নিজেকে চোখ টিপ দিয়ে ডান হাতের 4 আঙুলে কিস করে সেটা নিজের গালে ছোঁয়ালো আর বলল, ইস হেমন্তী, তুই কি জোশ রে! এত কিউট কেন তুই? একটা পাপ্পি না দিয়ে থাকতেই পারি না তোকে। নিজেই নিজেকে দেখে ক্রাশ খায় বারে বার। না জানি কোন পোলা এসে তুলে নিয়ে যায়। নিজেকে দেখে নিজে ক্রাশ খাওয়াটা একটা আর্ট, যা সবাই পারে না, এটাই ভাবলো। বিয়ে পড়ানো সহ বিদায় সব কমপ্লিট। মাহিরের বেশ টেনশন হচ্ছে হৈমিকে নিয়ে। গেটে যে ঘটনা ঘটেছে তাতে বেশ বুঝেছে রুদ্র শেখের মাথা বেশ খারাপ। কিন্তু হৈমি তো ওর স্বভাবসুলভ আচরণ করবেই, আবার কোনো ঝামেলা হবে না তো? নানা রকমের চিন্তা মাথায় নিয়েই বাড়ি ফিরল মাহির। নয়নকে বলে দিল হৈমিকে ফোনে জানাতে। ও বাড়ি যেন চুপচাপ থাকার চেষ্টা করে, আর কোনো সমস্যা হলে ফোন করে যেন। কারে বর, কোণে বরের বাবা সহ বয়স্ক মহিলা দুজন বসেছে। রেদওয়ান শেখ বসেছে সামনে। হৈমিকে কারে বসতে বলেছিল, কিন্তু হৈমি সূচনা সহ রাদিফের ভাই বোনদের সাথে বসেছে। পুরো বাসটাকে মাতিয়ে রেখেছে হৈমি নিজেই। ছোটরা তার সাথে গল্পে মেতে উঠলেও এবার বড়রাও তার গল্পগুলো এনজয় করছে। রাদিফের মামাতো ভাই শোভন অপলক চেয়ে আছে হৈমির দিকে। মেয়েটা যেন জাদু জানে, কেমন 15 মিনিটের মধ্যেই পুরো বাসের লোকজনকে আপন করে নিয়েছে। এমনভাবে কথা বলছে, গল্প করছে যেন তারা সকলে একই বাড়ির লোক। আজই যে তাদের সাথে পরিচয় হয়েছে তা হৈমির কথা শুনে মনেই হচ্ছে না। হৈমি কথার ফাঁকে বলে উঠল, আচ্ছা, আমাদের বাড়ির আরেক ছেলেকে তো দেখছি না। ওই যে বন মানুষটার কথা বলছি, কালো রঙের পাপলি পরা ছিল, ঘাড় অব্দি চুল, একখানে দুল পরা ছিল। ওই যে আমাকে যে থাপ্পড় লাগালো তার কথা বলছি। জঙ্গলের ভূতটা কই, দেখছি না তো?
বলেই এদিক ওদিক চোখ ঘোরালো। সূচনা তার পাশেই বসা ছিল। সে এক ঢোক গিলে নিচু স্বরে বলল, হুমি প্লিজ চুপ করো, সবাইও করবে। আর ও চলে গেছে বাসায় আমাদের আগেই। বারে মাইন্ড করে কি আছে, এখানে প্রত্যেকটা লোকেই জানে ওই বন মানুষটার সুবিধার না। উনি না থাকায় প্রত্যেকটা মানুষই বেশ স্বস্তিতে রয়েছে। কি সত্যি তো? আরে আমি মনোবিজ্ঞানী হওয়ার স্বপ্ন নিয়ে আর বেঁচে আছি এমনি এমনি? সকলের মনের কথা আমি এখন থেকেই বেশ বুঝতে পারি। তাই যখন পুরোপুরি মনোবিজ্ঞানী হয়ে যাব, না জানি কত লোক আমার থেকে বাস খাবে। বলে খিলখিল করে হাসতে লাগলো হৈমি। রুদ্রর বাড়ির সকলেও মুখ চিপে হাসতে লাগলো আর ভাবল মেয়েটা মহাদুষ্ট। শোভনও হাসলো, হাসিটা খানিকটা দমিয়ে বলল, তবে আনসাব আমার মনের কথাটা একটু বলে দেবেন প্লিজ। হৈমি পেছন ঘুরে দেখল হ্যাংলা পাতলা ছেলেটা দাঁড়িয়ে আছে, তার মুখের হাসির ঝলকারে রয়েছে অনেকটা। দৃষ্টি তাদের সিটের দিকে। হৈমি এবার আরো খিলখিল করে হাসতে লাগলো আর বলল, লাভ নেই বিয়াসাব, আমার সাথে যে লাইন মারতে আসে আমি তার দিকে ফিরেও তাকাই না, আবার আমার দিকে যে ফিরেও তাকায় না তার সাথে আমি লাইন মারতে চাই। কিন্তু সেই সৌভাগ্যটা আমার হইলই না, কারণ টিভির ভেতর ঢুকে বা ফোনের ভেতর ঢুকে তো আর লাইন মারা যাবে না। ইন্ডিয়ায়ও যেতে পারবো না, বাস্তবে না ক্রাশ খাইলাম, না লাইন মারলাম, খুঁজেই পেলাম না কাউকে। আহাগো চুরু দুঃখ আমার। তবে আমি কিন্তু হিরোদের দেখে ক্ষণে ক্ষণে ক্রাশ খাই, কিন্তু বাস খাই না। প্রতিদিন বেশ ভোরে ঘুম ভেঙে যায় হৈমির। যত রাতেই ঘুমাক না কেন তার বেশ সকাল সকালই ঘুম ভাঙে। তার উপর মেহমান বাড়ি এসেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে ঘুমাতে বেশ কষ্ট হয়। তার উপর কোলবালিশ ছাড়া ঘুমাতে পারে না সে। পাটা বেশ ব্যথা করছে, পুরোপুরি ঘুমও হয়নি। বিছানায় শুয়ে থাকতেও মন চাচ্ছে না। পাশে তাকিয়ে দেখলো সূচনা বেঘরে ঘুমাচ্ছে। উঠে বসে দু হাত ওপরে তুলে আড়মোড়া ভেঙে টান টান হয়ে বসে রইল কিছুক্ষণ। কাল রাতে সকল নিয়ম কানুন পালন করে বাসর ঘরে দিয়ে আসা হয়েছে নয়নাকে। সূচনার রুমের দু রুমে আগেই একটা রুম চোখে পড়ে হৈমির। বেশ অবাক হয় সে, কারণ রুমের বাইরে সাদা সাদা দেয়ালে কালো কালিতে লেখা প্রবেশ নিষেধ। দরজার সাইডে দেয়ালে লেখাটা দেখি হৈমি ভ্রু কুচকে জিজ্ঞেস করে, আপু ওখানে প্রবেশ নিষেধ কেন? ও ঘরে কি কেউ থাকে না? সূচনা কিছু বলে না, শুধু বলে তুমি বুঝবে না। হৈমি আবারও কিছু জিজ্ঞেস করতে গিয়ে আরেক প্রশ্ন মাথায় চলে আসে, তাই সূচনার রুমে ঢুকতে ঢুকতে বলে, আচ্ছা আপু, বন মানুষটার অমন লম্বা চুল কেন? ছেলেদের ঘাড় ভর্তি চুল কি বিশ্রী লাগেছি? এগুলো দেখেই তো এক দফায় ভয় পেয়ে গিয়েছিলাম। ভাগ্যিস আমার হার্ট স্ট্রং ছিল, নয়তো ওখানেই জ্ঞান হারাতাম। তোমাদের ভয় লাগে না? সূচনা তখন হৈমির মুখে হাত চেপে বলে, চুপ করবো না, আর কথা বলো না। এগুলো খালামণি শুনতে পেলে খুব কষ্ট পাবে। খালামণি এসব পছন্দ করে না। কত নিষেধ করেছে, কত বুঝিয়েছে রুদ্র, শোনেনি। বাসায় এগুলো নিয়ে কম ঝামেলা হয়নি। রুদ্র কারো কথা শোনে না। সে তার স্বভাব, আচরণ, নিজের ব্যক্তিগত জীবনে সব স্টাইল নিজের মর্জি অনুযায়ী করে থাকে। কাউকে কেয়ার করে না সে। সবচেয়ে আলাদা একজন মানুষ। হৈমির বেশ মন খারাপ হয় তখন। কেমন ছেলে যে মায়ের কথা শুনে না! এমন সন্তান দুনিয়াতে কেন হয়? বাবা মায়ের অবাধ্য সন্তানরা দুনিয়াতে আর যাই হোক সঠিক মানুষ হতে পারে না। তাই তো লোকটাও মানুষের কাতারে পড়ে না। বন মানুষ একটা। বিড়বিড় করতে করতে হৈমি রুম ছেড়ে বের হয়ে গেল। সূর্যের আলোক রশ্মি এখনো সেভাবে ভাসেনি, কেবল হালকা আলো ফুটেছে। হৈমি পুরো বাড়িটায় চোখ বোলালো। বেশ বড়সড় বাড়িটা। বেশ বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে নয়না আপুর ভেবে মুচকে হাসলো। এদিক সেদিক পা ফেলে হাঁটতে লাগলো। হঠাৎ আবার চোখ আটকে গেল প্রবেশ নিষেধ লেখাটায়। কেউ নেই, তাই ভ্রু কুচকে এগিয়ে গেল। বাইরে থেকেও তালা মারা বা ছিটকিনি লাগানো নেই। প্রবেশ নিষেধ থাকলে তালা মেরে দিত, তা না করে প্রবেশ নিষেধ লিখে রাখছে ঠং। দরজা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। হৈমি প্রথমে চমকে গেল, পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নিয়ে মাথা এগিয়ে ভেতরে তাকাতেই যেন কারেন্টে শক গেল। কারণ রুদ্র আধানগ্ন অবস্থায় বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে বেঘরে ঘুমাচ্ছে। এই প্রথম কোনো পুরুষ মানুষকে এইভাবে দেখল হৈমি। কাপড়বিহীন সব পুরুষ মানুষদের এমন ভয়ঙ্করই লাগে বুঝি। পুরো শরীরে যেন ঠান্ডা বাতাস খেলে গেল হৈমির। বুকের ভেতর ঢিপ ঢিপ আওয়াজ করতে শুরু করলো। এক ঢোক গিলে তার কাঠ কাঠ হয়ে যাওয়া শুকনো গলাটা ভিজিয়ে নিল। এত ভয়ঙ্কর চেহারা কোনো মানুষের হতে পারে ভেবেই পুরো গায়ে কাঁটা দিয়ে গেল তার। রুদ্রর পুরো শরীরে চোখ বুলালো হৈমি। ভয় লজ্জা দুটোই পেল।
বুক থেকে শুরু করে পেট অবধি এত ঘন কালো বেশ বড় লোম যে পুরো বুকটাই লোমে ঢেকে গেছে। দাড়ি মিডিয়াম থাকলেও মাথা ভর্তি চুল যা ঘাড় অবধি, এখন তা বালিশে মেলানো আছে। 3/4 প্যান্ট পরায় হাঁটুর নিচের বড় কালো ঘন লোমগুলো স্পষ্ট দেখতে পাচ্ছে। বন মানুষ জঙ্গলে ভূত নাম দিয়ে ভুল করেনি হৈমি, তাই ভেবে এক দীর্ঘশ্বাস ছাড়ল। আর মনে পড়ে গেল সূচনার কথাটা। রুদ্রর মা রুদ্রর এই রূপে কষ্ট পায়। সব ঠিক লাগলেও বড় বড় চুলগুলো হৈমি হজম করতে পারল না। হেমির সামনে কোনো মা তার সন্তানকে নিয়ে কষ্ট পাবে, তাই হেমি সহ্য করবে না। তাছাড়া আমার প্রতিশোধ নেওয়ারও বাকি আছে মিস্টার বন মানুষ অ্যান্ড জঙ্গলে ভূত। আপনার এই চুলগুলো ভীষণ প্রিয়, তাই না? এইবার দেখেন হেমি কি জিনিস। এবার যা হবে না, এতে হেমির প্রতিশোধও সফল হবে। এক মায়ের মুখেও হাসি ফুটবে। ইয়াহু, আমাকে লজ্জায় ফেলা, তাই না? এবার নিজেই লজ্জিত হবেন সকলের কাছে। বেশ মজা হবে আজকে। টিঙ্গা চিকা টিঙ্গা চিকা। গাইতে গাইতে ছুটে সূচনার রুমে এসে নিজের পার্স থেকে ছোট বেশ ধারালো কেচিটা নিয়ে আবার দৌড় লাগালো রুদ্রর রুমের দিকে। নিজের কাজে সফল হয়ে বিশ্বজয়ী এক হাসি দিল হৈমি পুরো কাজটা করতে গিয়ে। হৈমির হাত পা বুক প্রচণ্ড কাঁপছিল, হার্টবিট বেড়ে গিয়েছিল কয়েক গুণ। কেচির গ্যাস গ্যাস শব্দে বাই চান্স যদি রুদ্রর ঘুম ভেঙে যায় ভাবতেই তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। অবশেষে কাজে সফলতা পেয়েছে। চুলগুলো ওখানেই ওভাবেই রেখে দিল। কেচির সাথে ছোট্ট একটু কাগজ নিয়ে এসেছিল, কিন্তু মলমই আনেনি। ভয়ে দম বন্ধ হয়ে আসছিল। কি করবে ভাবতেই এদিক ওদিক তাকালো। টেবিলের উপর বেশ বই খাতা কলম দেখতে পেল। সেখান থেকে একটা কলম নিয়ে লিখল, হ্যালো মিস্টার জঙ্গলে ভূত, গুড মর্নিং। একজন অবলা মেয়ে ভুল করেছে তাই বলে গায়ে হাত তুলবেন, ঠাস ঠাস করে গালখানা লাল করে দেবেন। তবু আমি কিচ্ছু বলিনি, কিন্তু কাল যখন শুনলাম আপনার এই জঙ্গলে পড়া এমন বাবরি চুলের জন্য আপনার মা কষ্ট পায়, তখন আর চুপ করে থাকতে পারলাম না। এতে আপনার মা খুশি হয়ে আমাকে আদরও করে দেবে, আর আমারও আপনার থেকে প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। আপনার যেমন চুলগুলো প্রিয়, আমার তেমন নিজের গালগুলোও অনেক প্রিয়। এবার দেখুন প্রিয় জিনিসের দাগ পড়লে কেমন লাগে। ও সরি, আপনার তো কাট পড়েছে, দাগ না। সকাল 8টা বাজে। নয়নার পাশে বসে আছে হৈমি। নতুন বউদের দিয়ে বিয়ের পর প্রথম দিন এই বাড়িতে কোনো কাজ করানো হয় না। বউ চুপচাপ বসে থাকবে আর সকলে এসে নতুন বউ দেখবে। হৈমির এই বিষয়টা খুব ভালো লাগলো। এবারের প্রত্যেকটা মানুষই খুব ভালো, শুধু একজন বাদে, ভাবলো হৈমি। সূচনা রুমে এসে নয়নার হৈমি আর রাদিফকে হালকা নাস্তা পানি দিল। নাস্তা করার পর সব কাজিনরা মিলে টুকটাক গল্প করছে। হৈমিও গল্প করছে, কিন্তু তার যেন কেমন বুকটা ধুরু ধুরু করছে। এমন ফিলিংস আগে কখনো হয়নি। রুদ্রকে ওইভাবে দেখার পর থেকে তার বুকের ভেতরটা ধুকধুক করছে, আর সেই ধুকধুকানিতে চোখ হয়েছে ভয়। মনে মনে ভাবলো, একটু সাবধানে থাকতে হবে, নয়তো গালে আবারও কয়েকটা পড়তে পারে। বিয়ে বাড়িতে অতগুলো লোকের সামনে যে থাপ্পড় লাগাতে পারে সে সব পারে। এখন তো এটা তার নিজের বাড়ি। ও মাই গড, আমি নয়নাপুর কাজ ছাড়াই হব না। রেদওয়ান শেখ ফোন দিতেই রাদিফ রুম থেকে ছেড়ে বেরিয়ে গেল। আজ বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান। রুদ্র 10টা 11টার আগে ঘুম থেকে উঠবে না। উঠলেও সে বাড়ির কোনো কাজে হাত লাগাবে না। যতই লোকজন থাকুক না কেন, নিজেদের কাজে নিজেদেরও হাত লাগাতে হয়। রাদিফ গিয়ে প্যান্ডেলের লোকদের দিক নির্দেশনা দিতে লাগলো। শেখ বাড়িতে যে কোনো অনুষ্ঠানের বেশ বড়সড় আয়োজন করা হয়, আর এটা তো বাড়ির বড় ছেলের বিয়ের অনুষ্ঠান। আয়োজনে কোনো ত্রুটি রাখছে না রেদওয়ান শেখ। হৈমি যখন রুমের দরজা বেরিয়ে যায় তখনই চোখ খুলে তাকায় রুদ্র। ছোটবেলা থেকেই তার ঘুম বেশ হালকা। সে যখন ঘুমায় তখন তার রুমে কেউ এসে হাঁটাহাঁটি করলে তার ঘুম ছেড়ে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু আজ তার মা বা দাদি আসেনি, এসেছে এই মেয়েটা। বিয়ে বাড়িতে যে মেয়েটাকে প্রথমবার দেখেই তার হৃদস্পন্দন কেঁপে উঠেছিল। রাতের আকাশে হাজার তারার ভিড়ে একটা চাঁদ যেমন সকলের দৃষ্টি আকর্ষণ করে, তেমনি হৈমিও সকলের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি রুদ্ররও দৃষ্টি আকর্ষণ করছিল। প্রথম দেখায় ভালো লাগা খারাপ লাগা উভয় ফিলিংসই হয়েছে রুদ্রর। খারাপ লাগা ফিলিংস হওয়ার কারণ দুটো বাচ্চা মেয়েরা একটু বেশি মুখ চালিয়েছে। দ্বিতীয়ত অত্যধিক পরিমাণে সাজগোজ করেছে। বডি স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছিল 15-16 বছর বয়স। এই বয়সী মেয়েদের দিকে ছেলেদের আলাদা একটা আকর্ষণ থাকেই হয়তোবা, আবার কারো কারো থাকে কুনজর। সব দিক বিবেচনা করে রুদ্র নিজেকে হয়তো সামলাতে পারেনি। মাথা গরম হয়ে যাওয়ায় মেরে দিয়েছে। সেকেন্ড টাইম মারতে ইচ্ছে ছিল না, তবু তার হাত স্পর্শ করতে
আশায় কন্ট্রোল করতে পারেনি সে নিজেকে। একটা ছেলের হাত একটা মেয়ে এত সহজে কিভাবে ধরতে পারে? লাজ লজ্জার বালাই কি নেই? ভাবতেই রাগ হচ্ছিল ভীষণ তার, কিন্তু এখন যা ঘটলো তার অর্থ কি? বেডরুম না হলে আবার কয়েকটা লাগিয়ে দেওয়া যেত, কিন্তু বাচ্চা একটা মেয়ে তার বেডরুমে এসেছে। যতই হোক সে পুরুষ মানুষ, এই সময় গায়ে হাত দেওয়া ঠিক হতো না। তার উপর সে পোশাকবিহীন ছিল, শুধু 3/4 প্যান্ট পরা। মেয়েটা যখন তার খুব কাছে এসেছিল কেন যেন চোখ মেলতে ইচ্ছে করছিল না। অদৃশ্য এক শক্তি তাকে চুপচাপ থাকতে বাধ্য করেছে। এত বড় একটা কাজ ঘটালো মেয়েটা, তবু সে চুপচাপ ছিল। কিন্তু কেন? সে তো এমনটা নয়। পাশে রাখা কাগজটা হাতে নিল। হৈমির লেখাগুলো পড়ে রুদ্রর মেজাজ গরম হয়ে গেল। একে তো অন্যায় করেছে, আবার তার লিখে জানানো দিয়ে গেছে। ভয়, ডর, লাজ লজ্জার মাথা খেয়ে এসেছে নাকি মেয়েটা? মেয়েটার মাথার স্ক্রু কি একটু ঢিলা? মানসিক সমস্যা আছে নাকি শিক্ষা দীক্ষার অভাব? ভাবল রুদ্র। নিজের কাটা চুলগুলো হাতের মুঠোয় শক্ত করে ধরে রইল কিছুক্ষণ। চোখ দুটো লাল বর্ণ হয়ে গেছে তার। এত বছরে কেউ যা সাহস করেনি, এই মেয়েটা সেই সাহস করেছে। মেয়েটাকে এখন ঠিক কি করা উচিত? সকলের সামনে পরপর কয়েকটা লাগানো উচিত, তাই ভাবছে রুদ্র। রাদিফ, রুদ্রর দাদি এসে নয়নার সাথে রসিকতা করছে। হৈমির বেশ মজা লাগছে দাদির কথাগুলো। দাদি নানা রকম গল্প করার পাশাপাশি বেশ জ্ঞান দিল নয়নাকে। শোনো মেয়ে, বিয়ে জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জন্ম, মৃত্যু, বিয়ে মানব জীবনের 3টি গুরুত্বপূর্ণ অধ্যায়। জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতেই হবে, আর দুনিয়াতে নিজের বংশ বিস্তার করতে চাইলে, নিঃসঙ্গ জীবন কাটাতে না চাইলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেই হবে। নয়না দাদির কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। হৈমির মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। মলিন চোখে দাদির দিকে তাকালো। দাদি আরো বললেন, বিবাহ একটি প্রকৃতিগত বিধান। সৃষ্টি জগৎকে বৈধ উপায়ে প্রবহমান রাখা কেবল বিবাহ দ্বারাই সম্ভব করেছেন মহান আল্লাহ তাআলা। বৈধ উপায়ে মানুষের জৈবিক চাহিদা পূরণের নিমিত্তে বিবাহ ছাড়া বিকল্প নেই। বিবাহ সামাজিক কর্মকাণ্ডেরই গুরুত্বপূর্ণ একটি অংশ, আর বিবাহ বিচ্ছেদ সমাজে ঘৃণিত একটি অংশ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিবাহ করেন তিনি তার জীবনের অর্ধেক ধর্ম পালন করেন। কথাটা শোনা মাত্র হৈমি বলে উঠল, আচ্ছা দাদি, যদি কেউ কখনো বিয়ে না করে তাহলে কি কোনো ক্ষতি হবে? বিয়ে ছাড়া কি কেউ দুনিয়াতে বাঁচতে পারে না? দাদি মুখে হাসি রেখে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, এ আবার কেমন কথা মেয়ে? বিয়ে হলো সামাজিক বন্ধনের সৃষ্টি করে। বিয়েবিহীন থাকা ইসলাম সমর্থন করে না। যা ইসলাম সমর্থন করে না তা আমরা কোনো সমর্থন করব না। রুদ্রের মামাতো বোন বলল, কেন গো, তোমার বুঝি বিয়ে করার ইচ্ছে নাই? হৈমি মৃদু হাসলো, কিছু বলল না। নয়না খানিকটা বুঝে বলল, দাদি, ভালো ছেলে দেখুন তো আমার এই ছোট্ট মিষ্টি বোনটার জন্য। এখনই বিয়ে দিয়ে দিতে হবে। দাদি ভ্রু নাচিয়ে বলল, বাবা, পাত্রী একখান, পাত্র কয়েকখান। টানাটানি করিস না, আবার ছিঁড়া যাইব। চোখের সামনে ছেলে থাকতে আবার নতুন করে ছেলে দেখতে হবে কেন ভাবি? রুদ্র শাওয়ার নিয়ে বেরিয়ে আসতে সূচনার হাত কাঁপতে শুরু করলো। চায়ের কাপ স্পিরিজের উপর নড়াচড়া করছে। মৃদু শব্দ পেয়ে রুদ্র পেছন ঘুরতে সূচনার কাঁপাকাঁপি অবস্থা দেখতে পেল। রুদ্র ভ্রু কুঁচকে সূচনার দিকে এগিয়ে গেল। সূচনার হাত কাঁপছেই, বড় বড় চোখ করে চেয়ে আছে সে। রুদ্র মুখে গম্ভীর ভাব নিয়েই বলল, চাটা রেখে রুম থেকে বের হ। সূচনা ভয়ে ভয়ে বিছানার পাশের টেবিল ল্যাম্পের পাশে চায়ের কাপ রাখল। রুদ্র কাবার থেকে সাদা রঙের কাবলি বের করে পেছন ঘুরতে দেখল সূচনা ভয় চোখে চেয়ে আছে। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, কথা কানে যায় না? এবার দাঁড়িয়েছিস কেন? সমস্যা কি তোর? সূচনা খানিক কেঁপে উঠল, কাঁপা গলায় বলল, তোমার চুপ। বাকিটা বলার আগে রুদ্র চিৎকার করে বলল, শাট আপ। একটা কথা বলবি না তুই? ওই মেয়েটা তোর সাথে ছিল না? তোর পাশ থেকে উঠে আমার রুমে এসে এসব কাণ্ড করে গেল। তুই কি মরেছিলি? সূচনার চোখ দিয়ে টপ টপ করে জল বেরিয়ে এলো। ঘুম ভাঙার সাথে সাথে ধমকা ধমকি করছে কাকে? বলতে বলতে সুরভি বেগম আর রুদ্রর দুই মামি রুমে এলো। এসব হৈমি করেছে কখন, কিভাবে? রুদ্র এবার আরো জোরে ধমক দিয়ে বলল, সেই কৈফত কি এখন তোকে দিতে হবে আমায়? রুদ্র চুপ করো, বাড়ি ভর্তি মেহমান, কি শুরু করেছিস ঘুম থেকে উঠে? বলেই থেমে গেল। ছেলের দিকে অবাক হয়ে চেয়ে বলল, তোর চুল কই, এমন ছোট হয়ে গেল কি করে? রুদ্র এবার দ্বিগুণ ক্ষেপে গিয়ে সবাইকে রুম থেকে বের করে দিল। সুরভি বেগমকে সূচনা বলল, হৈমি এটা কখন করলো খালামণি? আমি তো কিছুই জানি না। সুরভি বেগম হাঁটা পা থামিয়ে বড় বড় চোখ করে অবাক স্বরে বলল, কি হৈমি করেছে?
নয়না সব শুনে হৈমির দিকে রাগী চোখে তাকালো। সূচনা বেশ রেগে আছে হৈমির উপর। বাড়ির অর্ধেক মানুষই হৈমির উপর প্রচণ্ড বিরক্ত হয়েছে। সুরভি বেগম, রাদিফ আর রেদওয়ান শেখ বললেন, যাক ভালোই হয়েছে, এমনিতে তো কাটতো না। হৈমির দুষ্টুমির জন্যে হলেও এবার চুল সাইজে রাখবে। সকলের মন খারাপ বিরক্তকে তোয়াক্কা না করে হৈমি বলল, তোমরা কেন মন খারাপ করছো? আমি তো আন্টির জন্য এসব করলাম। কেমন ছেলের বাবা, নিজের বাড়ির লোকেরই কথা শোনে না। তাই তো আমি নিজ দায়িত্ব নিয়ে কাজটা করে নিলাম। ড্রয়িং রুমের সকলের মাথায় হাত। এই মেয়ে কি ভয় পায় না নাকি? নয়না মাথা নিচু করে ফেলল। হৈমি থতমত খেয়ে গেল। জোরপূর্বক হেসে বলল, এটা তো নয়না আপুর শ্বশুর বাড়ি, আর সম্পর্কে উনি আমার বেয়াই হয়। একটু মজা তো হতেই পারে। তাছাড়া আমি শুনেছিলাম অমন চুলের জন্য ওনার মা কষ্ট পায়, তাই ভাবলাম আমি কেটে দিলে ওনার মা খুশি হবে। রুদ্রের মামি বলল, বাহ, এবারই সকলকে খুশি করার দায়িত্ব তুমি নিয়েছো নাকি? আহ ভাবি, থাক না, বাচ্চা মেয়ে, বুঝতে পারিনি। নয়নার চোখ দুটো চিকচিক করছে। হৈমির মুখটাও মলিন হয়ে গেছে। উপর থেকে সবটাই দেখল রুদ্র। সকলে যখন কাজে চলে গেল নয়নাকে নিয়ে, তখন সূচনা উপরে উঠে আসছিল। হৈমিও মাথা নিচু করে পেছন পেছন গেল। নয়নার সূচনা রুমে ঢুকতেই হৈমি দরজা অবধি পা রাখতেই তার বাহু ধরে কেউ এক টান দিয়ে পাশের রুমে ঢুকিয়ে দরজা লক করে দিল। হৈমি চোখ মুখ খিচে চেঁচিয়ে বলল, ওই কে রে কে? হ্যাঁ, আমাকে এভাবে টান দিলি? কি লোহার হাত রে মাইরি! ওহ, কি লেগেছে! আহারে, আমার হাতটা আর নেই রে। কোন ডিপ জল এমন করলি? হ্যাঁ, এমনিতেই এখন আমার মুড অফ। বলেই উপরে তাকাতেই চমকে গেল। ভয়ে ভয়ে থতমত খেয়ে এক ঢোক গিলে পেছন তাকিয়ে দেখল দরজা লক করা। তার পিঠ সম্পূর্ণ দরজায় ঠেকে গেছে। সামনে তাকাতেই রুদ্রর রাগী গম্ভীর মুখটা দেখে গলা থেকে বুক অবধি শুকিয়ে গেল। রুদ্র ভয়ঙ্কর চোখে চেয়ে আছে, যেন এক্ষুনি গিলে খাবে তাকে। এতটা কাছে আছে যে সরে যাওয়ারও উপায় নেই। হৈমি ভয়ে ভয়ে তোতলাতে তোতলাতে বলল, দেখুন সাদা ভূত, আমাকে ছেড়ে দিন, নয়তো আমি চেঁচাবো। রুদ্র সাদা কাবলি পরা আছে, তাই সাদা ভূত বলল হৈমি। এত বড় গাম্মাস পুরুষ হয়ে আমার মতো অবশ শিশুকে নির্যাতন করতে পারেন না আপনি। আমি আপনার নামে মামলা করব। আপনি যদি আমার দোষ ধরেন তাহলে আমি আপনাকে ভালো তেল, শ্যাম্পুর নাম বলে দিব। ওগুলো লাগালেই আপনার চুল আবার বড় সিল্কি মজবুত হয়ে যাবে। প্লিজ আমায় ছেড়ে দিন। রুদ্র তার দুহাতে দরজা খানিক ধাক্কা দিয়ে শক্ত করে চেপে হৈমিকে আবদ্ধ করে ফেলল। হৈমি চোখ বড় বড় করে উপরে তাকালো। দম আটকে যেন এবার মরণ হবে হৈমি। ভারী শ্বাস নিতে নিতেই বলল, এত লম্বা হতে কে বলছে? ঘাড় আমার বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে কি তাকিয়ে থাকা যায়? ঘোড়ার ডিম, যেতে দিন, নয়তো আমি চেঁচামেচি করব। সবাইকে হাকডাক করে বলবো আপনি আমার ইজ্জত হরণ করতে এভাবে টেনে এনেছেন। রুদ্র গাঢ় চোখে চেয়ে দাঁতে দাঁত চেপে বলল, শাট আপ, মুখ বন্ধ রাখো। বলে আগাগোড়া তাকালো হৈমির দিকে। লেডি জিন্সের সাথে লেডি শার্ট পরেছে। হৈমির হাঁটুর উপর অবধি লম্বা শার্ট, দু সাইডে দুটো ঝুঁটি করে কাঁধের সামনে নামিয়ে রেখেছে। আগাগোড়া বেশ ভালো মতো দেখে নিয়ে বলল, পরিবার থেকে কি কোনো শিক্ষা দীক্ষা দেওয়া হয়নি? মেয়েদের কীভাবে চলতে হয়, কীভাবে নম্রতা ভদ্রতা বজায় রাখতে হয়, তা কি তোমার বাবা তোমাকে শেখায়নি? হৈমি স্তব্ধ হয়ে গেল। মুহূর্তেই তার সকল চঞ্চলতা থেমে গেল। সে শুধু নিশ্চুপ হয়ে গেল না, নিশ্চুপ হয়ে গেল তার চোখ, মুখ, হাত পা সবকিছু। রুদ্র দাঁতে দাঁত চেপে বলতেই থাকলো, সারাক্ষণ তো পটপট করে কেন তুমি? সমস্যা কি তোমার? মাথায় সমস্যা থাকলে বলো, পাগলা গাড়িতে অ্যাডমিট করে আসি। একটা ছেলের রুমে ঢুকে পড়লে, কারো ঘরে ঢুকলে নক করে ঢুকতে হয়, তা জানো না? নাকি এসব নম্রতা ভদ্রতা সভ্যতা কিছু শেখানো হয়নি তোমাকে? কারো ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করতে হয় না, তা জানো তুমি? নিজেকে সকলের সামনে জোকার সাজাতে খুব ভালো লাগে তোমার, তাই না? তোমার এসব জোকারের মতো আচরণগুলো কীভাবে এডিটর হজম করে আমি সেটাই বুঝতে পারি না। আমার রুমে এসে এসব বাদদামি করার দুঃসাহস তুমি কোথায় পেলেন? সব জায়গায় এসব চলে না। মেয়ে বলে তোমাকে মেরে আমি হাড়গোড় ভেঙে দিইনি, নয়তো এতক্ষণ হসপিটালে বেড়ে থাকতে তুমি। হৈমি চুপ। রুদ্র কিছু সময় থেমে আবারও বলল, এই মুহূর্তে তোমার সঙ্গে আমি ঠিক কি কি করতে পারি তা তোমার ধারণাও নেই। বলেই আরেকটু এগিয়ে গেল। মাথাটা বেশ ঝুঁকে হৈমির মুখোমুখি হয়ে ডান হাতে বুড়ো আঙুল দিয়ে হৈমির ঠোঁট জোড়ায় বেশ শক্ত করে চেপে লিপস্টিক মুছতে লাগলো আর বলল, সঙ্গের মতো যেন নেক্সট টাইম তোমাকে শাস্তি না দেখি, মাইন্ড ইট। হৈমির চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। কান দিয়ে শোষো করে গরম বাতাস বয়ে যাচ্ছে। মাথায় প্রচণ্ড চাপ পড়ছে তার। রুদ্র পুরোপুরি হৈমির লিপস্টিক মুছে দিয়ে হৈমির দিকে তাকাতেই চমকে গেল।
এই মেয়ে আবার কাঁদতেও জানে। হাউ ইন্টারেস্টিং। সারাক্ষণ তো এত পটল পটল করে, এইটুকুতে এই অবস্থা। বাঁকা হাসলো রুদ্র, আর একটু কাছে চলে গেল, মৃদু ধমক দিয়ে বলতো, তোমার মতো হাঁটুর বয়সে মেয়ের ইচ্ছা নিয়ে নিজের ব্যক্তিত্বে কালি লাগানো বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার মিস। তবে শাস্তি তো ভোগ করতে হবে। এত বড় অপরাধের শাস্তি সিম্পল থাপ্পড় হতে পারে না। শাস্তির জন্য নিজেকে প্রিপেয়ার করার সময় দিলাম তোমাকে। রুদ্রকে সারাদিন বাড়িতে দেখা যায়নি। সে কোথায় গেছে কেউ জানে না। এদিকে বউ ভাতের অনুষ্ঠান শেষ, এবার বর কনে ফিরানি যাবে। রাদিফের সাথে সূচনা আর শোভনকে পাঠানো হবে ঠিক করা হলো। সকলের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো নয়না। হৈমিও সকলের থেকে বিদায় নিল। সকলের সাথে কথা বলে সুরভি বেগমের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, আন্টি, আমি কিন্তু জানি তুমি আমার উপর প্রচন্ড খুশি হয়েছো। তোমার ওই ভূতের মতো ছেলেটাকে মানুষের মতো দেখতে পেয়ে তোমার খুব ভালো লাগছে, তাই না? পাগলি মেয়ে আমার, ছেলেটা যা রাগী, তোমায় যে কিছু বলেনি এই অনেক। হৈমি বড় বড় চোখ করে তখনকার কথা ভাবল। এক ঢোক গিলে নিয়ে জোরপূর্বক হেসে বিড়বিড় করে বলল, আমার রাক্ষস কাউকে কিছু না বলে ছাড়ে নাকি? আমার হাতটা ব্যথা বানিয়ে দিয়েছে, আমার হার্টবিটটা দুর্বল করে ছেড়েছে। ইজ্জতের উপর আঘাত হানে নাই, কিন্তু যে শাস্তির কথা বললো না জানি কি শাস্তি হয়। এর থেকে বরং আমি যত তাড়াতাড়ি সম্ভব এই দুই বাড়ির নাগালের বাইরে চলে যাই। রাক্ষসটা আর আমায় খুঁজেই পাবে না। সুরভি বেগম ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কিছু বলছো? না না, কিছু না। টাটা আন্টি, খুব খুব ভালো থেকো। আর আমার জন্য অনেক দোয়া করো, কেমন? যাতে আমি আবার এসে তোমাদের কানের 12টা বাজিয়ে দিতে পারি। হৈমির কথা শুনে সকলেই হেসে উঠল। তা দেখে হৈমি বলল, যাক, যাওয়ার আগে সবাইকে হাসিয়ে ছেড়েছি। বলেই ভ্রু নাচালো। এবার সবাই হৈমির সাথে বেশ ভালো আচরণ করলো। তাকে আবারও আসতে বলল এই বাড়িতে। মেয়েটা এমন যে এর উপর বেশিক্ষণ রেগে থাকা যায় না। এমন এমন কথা বলে যে আদর করে দিতে মন চায়। মাহের গাড়ির পেছনে বাইকের উপর বসেছিল। হৈমি যে মেয়ে, আলাপ জুড়ে দিলে সহজে এখান থেকে বের করা যাবে না। তাই সে হৈমিকে ডাক দিয়ে গাড়িতে বসার জন্য তাড়া দিল। মাহেরকে দেখে হৈমির চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। সকলকে টাটা করে মাহেরের কাছে ছুটে এসে বলল, ভাইয়া, তুমি আমায় বাড়ি দিয়ে আসো প্লিজ। দাদু ভাই ওয়েট করছে আমার জন্য। ডিনারটা আমার সাথেই করবে তিনি, আর ওরাও তো আমাকে দেখার জন্য ছটফট করছে। দিয়ে এসো না প্লিজ প্লিজ প্লিজ। আমি একাই যেতে পারবো, কিন্তু তা তো তোমাদের আবার পছন্দ হবে না। আন্টিকে বলে বকুনি খাওয়াবে। এর থেকে ভালো তুমিই দিয়ে আসো। হৈমির কথা শুনে নয়ন চমকে উঠে গাড়ি থেকে খানিকটা মাথা বের করে বলল, সে কি বাড়ি দিয়ে আসবে? মানে কোথাও যাবি না তুই? এখনই কিসের যাওয়া যাবি? 7 দিনের আগে যাওয়ার কথা মুখেও আনবি না। হৈমির নাক বোচা করে নয়নের কাছে চলে গেল। কানের কাছে গিয়ে ফিস ফিস করে কিছু বলল। তারপর নয়নের গালে টপ করে চুমু দিয়ে বসল। নয়ন আর কোনো রিয়াকশন দেখালো না, বরং মাহেরকে বলল, ভাইয়া, এই ক্যাসেটকে দিয়ে আসো। হৈমির দিকে চেয়ে বলল, আর শোন, প্যাকপ্যাকানির মা, গিয়েই ফোন করে জানাবি রাতে অবশ্যই ভিডিও কল করবি। প্যাক করতে করতে তো সব ভুলে যাস। এসব ভুললে কিন্তু তোর একদিন কি আমার একদিন। ওকে ডিয়ার। বেশ পুরনো একতলা বাড়ির সামনে এসে বাইক থামালো মাহের। পুরো রাস্তা হৈমি ননস্টপ কথা বলে গেছে, আর মাহের তার মনের কান দিয়ে সব কথা শুনেছে। সেও বলেছে অনেক কথা, তবে শুনেছে বেশি। হৈমি কথা বলার সময় বাকি লোক কথা বলার সুযোগ খুব কমই পায়। 4 বছর যাবৎ হৈমিকে দেখে আসছে সে, তাই অভ্যস্ত হয়ে গেছে এভাবেই। হৈমির কোনো আচরণই তার বিরক্ত লাগে না, বরং 5 বছরের ছোট বাচ্চার মতো কোমল প্রাণ মেয়েটাকে দেখে তার ভালো লাগে, গর্ববোধ হয়। এমন একটা মেয়ের আশেপাশে নিজেকে রাখতে পেরে নিজেকে নিয়ে নিজেরই গর্ববোধ হয় যে সে এমন একটা মেয়েকে ভালোবাসে, এমন একটা মেয়েকে জীবন সঙ্গী হিসেবে পাবে। পরিবারের কাউকে তার ভালোবাসার কথা জানানো হয়নি, আর না জানানো হয়েছে মেয়েটাকে। কিন্তু আর বেশি দিন দেরি করা যাবে না। হৈমি এখন বড় হচ্ছে, ওর জীবনে অন্য কেউ আসার আগেই আমার মনের কথা ওকে জানিয়ে দিতে হবে, ভাবল মাহের। বাড়ির ডান পাশে ছোট পুকুর, বাম পাশে ছোট ফুলের বাগান। বাগানের ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল 10-11 বছর বয়সী ছোট ছোট বাচ্চারা। হৈমি আর মাহেরকে দেখে সকলের মুখে হাসি ফুটে উঠল। হৈমি আপু, মাহের ভাইয়া বলেই ছুটে এসে কয়েকজন হৈমিকে, কয়েকজন মাহেরকে জড়িয়ে ধরল। হৈমিও তাদের জড়িয়ে ধরল এক এক করে সকলের গালে এবং কপালে কিস করল। সব থেকে বাচ্চা মেয়েটার বয়স 4 বছর, নাম পরি। তাকে কোলে তুলে নিল মাহের। বাচ্চাটা আধু গলায় বলল, আমার বয়ফ্রেন্ড এসেছে।
মাহের হৈমি সকলে বেশ শব্দ করে হেসে উঠল। হৈমি পরীর দুগাল টেনে দিয়ে বলল, ওলে বাবালে, বয়ফ্রেন্ড এসছে, চল চল চলো ভেতর নিয়ে চলো, তাকে তো আপ্যায়ন করতে হবে। বাড়ির ভেতর ঢুকতে না ঢুকতেই রিয়াজ উদ্দিন সোফা থেকে উঠে দাঁড়ালো। চোখে চশমাটা ভালো করে গুজে দিয়ে এগোতে এগোতে বলল, গিন্নি সাহেবার তাহলে আসার সময় হলো। হৈমি চট করে এসে দাদুকে জড়িয়ে ধরে বলল, আই মিস ইউ ডিয়ার কর্তা, আপনাকে আমি প্রচন্ড মিস করছি। রিয়াজ উদ্দিন হো হো করে হেসে হৈমির কপালে চুমু খেল। মাহেরের দিকে তাকাতে হৈমি সাইড হয়ে দাঁড়ালো। মাহের তাকে সালাম করলো। হৈমি বলল, তোমরা বসো আর বাচ্চারা আমার সাথে চলো, এবার আমরা চানাচুর পার্টি করবো, ওকে? হৈমি শটাং শটাং করে চলে গেল। তার পিছু পিছু বাকি বাচ্চারাও গেল। মাহের মুচকি হাসলো হৈমির যাওয়ার পানে চেয়ে। রাত 8টার দিকে বাড়ি ফিরল রুদ্র। ড্রয়িং রুমে বসেছিলেন সুরভি বেগম। ভেবে রেখেছিলেন আজ ছেলেকে বকবে, খুব বকবে, বকার পর যা রিয়াকশন হওয়ার হবে। কিন্তু আজ সে তার ছেলেকে শাসন করবেই। কেমন ছেলে সে, কেমন ভাই সে, বড় ভাইয়ের বৌভাতের অনুষ্ঠানে নিরুদ্দেশ হয়ে যায়। মেহমানদের প্রশ্নের উত্তর দিতে দিতে মুখ ব্যথা হয়ে গেছে। জীবনটা তার ঝালাপালা এই ছেলেকে নিয়ে। এত কিছু ভেবে রেখেছিল সুরভি বেগম, কিন্তু ছেলেকে দেখে তার মনটা মাখনের মতো নরম হয়ে গেল। ছেলে যে চুল দাড়ি সব সাইজ করে এসেছে, এমন রাজপুত্রের মতো ছেলেটা কি বেশিই না, এমন রাজপুত্রের মতো ছেলেটা কি বেশি না ছিল এতগুলো দিন। এবার ঠিক আছে, নজর না লেগে যায়। মায়ের নজরই তো বেশি লাগে ভেবেই রুদ্রের কাছে গিয়ে সামনে দাঁড়ালো। মা তাকে হয়তো এটা সেটা প্রশ্ন করবে, তাই মুখে বিরক্তির ছাপ এনে এদিক ওদিক তাকাতে লাগলো। সুরভি বেগম ছেলের ডান হাত নিয়ে কনিষ্ঠ আঙুলের মাথায় আলতো কামড় দিয়ে দিল। মুখে হাসি টেনে বলল, খাবার দেব? রুদ্র অবাক হলো ভীষণ। তার মা তাকে কোনো প্রশ্ন করল না, তবে তাকে দেখে খুশি হয়েছে বেশ, বুঝল। তাই ছোট করে বলে পাশ কাটিয়ে চলে গেল উপরে। সুরভি বেগম মুচকি হেসে খাবার বাড়তে গেল। রুমে এসে দরজা ভেরাতেই সাদা টাইলসে গোল্ড নেকলেসটা চিকচিক করছে দেখতে পেল। ভ্রু কুচকে নিচু হয়ে নেকলেসটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ গভীর মনোযোগ দিল। বিয়ের দিন গেটের সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় হৈমির ফর্সা গলায় নেকলেসটা চিকচিক করছিল। তা ভুলে যায় কি করে? এটা তো হৈমির এখানে পড়ে আছে কেন ভাবল রুদ্র। পরক্ষণেই মনে পড়ে গেল সেই তো টেনে নিয়ে এসেছিল এই রুমে, তখনই কোনোভাবে খুলে পড়েছে হয়তো। টিকলিটা তার কাছে এখন, এই নেকলেসটাও। মেয়েটা বড্ড কেয়ারলেস। বিড়বিড় করতে করতে কয়েক পা হাঁটাহাঁটি করলো রুদ্র। দৃষ্টি তার হাতে থাকা নেকলেসটার দিকেই। লকেটটা দেখে বেশ কৌতূহল জাগলো তার। ভারী মোটা লকেট। লকেট খুলতে এক সাইডে দুজন নারী পুরুষের ছবি দেখতে পেল। খুবই ছোট, যার দরুন সেভাবে স্পষ্ট বুঝতে পারছে না দুজনের মুখ। আরেক পাশে হৈমির ছবি, এটাতে আরো বাচ্চা বাচ্চা লাগছে হৈমিকে। বাঁকা হাসলো রুদ্র। নেকলেসটা নিজের কাবলির পকেটে রেখে কাবার্ডে রাখা মানি ব্যাগ থেকে নিজের স্ট্যাম্প সাইজ একটা ছবি নিয়ে রুমে ছেড়ে বেরিয়ে গেল। সুরভি বেগম খাবার বেড়ে অপেক্ষা করছিলেন, সেদিকে কোনো খেয়াল নেই। বড় বড় পা ফেলে দৃষ্টি একদিকে স্থির রেখেই রোবটে ন্যায় বেরিয়ে গেল। সুরভি বেগম এত ডাকাডাকি করলেন, দরজা অবধি এসেও ডাকলেন, তবুও দাঁড়ালো না সে। চোখের পানি ধরে রাখতে পারলেন না আর সুরভি বেগম। আঁচলে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে ভেতরে চলে গেলেন তিনি। হালকা নাস্তা পানি করার পর এবার বাচ্চারা চেপে ধরেছে মাহেরকে। তারা মাহেরের গলায় গান শুনবে। মাহের লজ্জা পেল, সকলকে নিষেধ করলো সে গাইবে না। এবার হৈমি কোমরে দুহাত রেখে বড় বড় চোখ করে চেয়ে বলল, এই যে মিস্টার, পরের বয়ফ্রেন্ডের গানটা আপনি না গাইলে আপনাকে ছাড়ছি না। মাহের মনে মনে বলল, ধরে রাখো না, নিষেধ কোথায়? হৈমিও বায়না শুরু করলো গান শুনবে। হৈমির বায়নাকে উপেক্ষা করার শক্তি যে তার নেই। গিটারবিহীন কোনো প্রকার বাজনাবিহীন গান ধরল মাহের। গান ধরতেই হৈমি মেঝেতে সকল বাচ্চাদের নিয়ে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। মাহেরের সামনাসামনি বসে গালে হাত রেখে চুপচাপ গানে মনোযোগ দিল সে। মাহের হৈমির দিকে একবার আর তার কোলে বসা পরীর দিকে একবার চেয়ে গান গাইতে থাকলো। পুরো গান গেয়েই শোনালো মাহের। হৈমির দিকে অপলকভাবে চেয়েই শেষ লাইনগুলো গাইল সে। হৈমির সেদিকে কোনো খেয়াল নেই। গান শেষে সে জোরে চিৎকার করে বলল, ওয়াও, সুপার ভাইয়া, জাস্ট অসাধারণ ভয়েস তোমার। বাচ্চারা হাততালি দাও। সকলেই হাততালি দিল। মাহের মিটিমিটি হাসলো সকলের এত খুশি দেখে, আনন্দ দেখে। দুদিন পর নয়নকে ফোন করে হৈমি। ফোন রিসিভ হতেই হৈমি চিল দিয়ে বলে, ওই জানিস কি হয়েছে? না বললে জানবো কি করে? টিকলি হারিয়েছে। ওকে ফাইন, দুঃখটা সামলাতে যাই, কিন্তু আমার স্বর্ণের চেন, আমার শেষ স্মৃতি, সেটা কেন হারলো নয়ন? মানে কি বলছিস? হ্যাঁ, আমি ঠিক বলছি। আজ সকালেই খেয়াল হলো আমার চেনটা না গলায়, না পার্স, না ব্যাগে, কোনটাতেও নেই। কি বলছিস হৈমি?
ওটা তো তোর বাবা মা তোকে দিয়েছিল। ওটাই তোর শেষ স্মৃতি। ওখানে তোদের ফটোও আছে। ওটা কি করে হারালি? এত কেয়ারলেস কি করে হতে পারিস তুই? সারাদিন শুধু মুখই চালাস, মাথাটা চালাস না কেন? মাথা